This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে আমি কৌশিক শীল থার্ড আই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে থার্ড আই অনুষ্ঠান সেটাতে আমি আজকে উপস্থাপনা করছি। আজকের যে বিশেষ পর্ব, সেই পর্ব অবনমনের আরেক ধাপ। ক্রমাগত অবনমন চলছে। কার বিষয়ে বলছি, কি বলছি, কেন বলছি আপনাদের সামনে তুলে ধরব। আসলে বাংলায় একটা খুব প্রচলিত প্রবাদ, অতি দর্পে হতা লঙ্কা। আসলে এই দর্প জিনিসটা এমন একটা জিনিস, যে জিনিসে ধরাকে স্বরাজ্ঞান করা, নিজেকে একটা মেগালোম্যানিয়ার এমন জায়গায় নিয়ে যাওয়া হয়, আমিত্বে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখান থেকে বোধ হয় ফেরা আর সম্ভব হয় না, কঠিন হয়ে যায়। এমনই আচরণ, এমনই কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। আসলে ব্যাপার হচ্ছে, যখন এই জিনিসগুলো এইভাবে চলে, যখন এই মেগালোম্যানিয়া কেউ আচ্ছন্ন হয়, যখন অহংকার তাকে ছাড়িয়ে যখন অহংকার বেড়ে যায়, মানুষের কাজ করার জন্য আসা মানুষটি যখন অহংকারের বশবর্তী, লালসার কারণে যখন দিকভ্রষ্ট হন, এই ধরনের ঘটনাগুলো ঘটে বা কথাবার্তা বেরিয়ে আসে, এবং সেই কথাবার্তায় একটা হতাশা লেগে থাকে, মানে হতাশাগ্রস্ত হয়ে এই কথাবার্তাগুলো বলে ফেলে। আমি কার কথা বলছি বুঝতে পারছেন? বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, বিগত কয়েকদিন ধরে যেটা দেখেছি সেটা হচ্ছে, কিছুদিন আগে বাংলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হলো, সেখানে তিনি অথবা তার দল গেলেন, সরজমিনে দেখলেন, দেখে কি বললেন? আলটপকা মন্তব্য। সেই মন্তব্যের প্রথম ভাগে ছিল যে, আমরা যদি পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসি, অর্থাৎ বিজেপি যদি পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে বন্যাই আর হবে না। মানে এই যে মাঝে মাঝে এই বন্যা পরিস্থিতির হয়, অতিবৃষ্টির কারণে, ডিভিসির প্রচুর পরিমাণ জল ছাড়ার কারণে যে ঘটনা, এইবারের বন্যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে ডিভিসি কোন রকম প্ল্যান না করে, আমাদের কিছু না জানিয়ে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। একটি কেন্দ্রীয় সংস্থা, তিনি সেটা করতে পারেন, কিন্তু এই ডিভিসির জল যেখানে গিয়ে বন্যা তৈরি করে, সেখানকার মানুষগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার সময়টুকু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দেওয়া হয়নি। আর সেই বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলে ফেললেন, আমরা এলে বন্যা হবে না। তাহলে কি ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে, কেন্দ্র পরিচালনাকারী দল বিজেপি, তাহলে কি ইচ্ছাকৃতভাবে বাংলাকে বিব্রত করার জন্যই কি বেশি পরিমাণে জল ছেড়ে দিয়েছিল? এ প্রশ্ন থাকছে, এবং সেই প্রশ্নকে তুলে আনলেন কে? সেই প্রশ্নকে নতুন করে নিয়ে এসে, নতুন করে তাকে রোপণ করলেন, বপন করলেন বাংলার মানুষের মনে, তার নাম শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে যখন আরজিকর ঘটনা চলছে, সেখানে বললেন কি, এ রাজ্যে মহিলাদের ক্ষেত্রে, এ রাজ্য মানে বাংলা, মহিলাদের ক্ষেত্রে নাকি সুরক্ষিত একদমই নয়। এবং বিরোধী দলনেতারা এই কথা শুনে স্বাভাবিকভাবে বাংলার মা বোনেরা চিন্তায় পড়তে পারেন। কোন এক অভিনেত্রী তো বলেই দিলেন যে তিনি এই বাংলায় দাঁড়িয়ে আর কোনদিন মা হবেন না। তার কারণ, তিনি তার সন্তানকে সেই সুরক্ষিত জায়গা দিতে পারবেন না, সেই সুরক্ষা দিতে পারবেন না যদি এই বাংলায় থাকে। কে বলছেন? বিরোধী দলনেতা। কোন দলের বিরোধী দলনেতা? বিজেপি বিরোধী দলনেতা। কেন্দ্র যেখানে বিজেপি শাসিত, অর্থাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, সেখানে এনসিআরবি রিপোর্ট, সেই এনসিআরবি রিপোর্ট বলছে বাংলায় মহিলারা সব থেকে সুরক্ষিত ভারতবর্ষের মধ্যে। ভেবে দেখুন
একজন বিরোধী দলনেতা একটা কথা বলছে, যে কথার মধ্যে কোনো সত্যতা থাকবে না, যে কথা বলছেন সেই কথার মধ্যে তিনি তার মতো করে আলটপকা মন্তব্য করেই চলবেন বাংলাকে ডিফেম করার জন্য। যেখানে এনসিআরবি রিপোর্ট বলছে বাংলায় মহিলারা, ভারতবর্ষের মধ্যে বাংলায় মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত, আর সেই কেন্দ্রীয় সরকারের অধীন এনসিআরবি, তাদের রিপোর্ট, কেন্দ্রীয় সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রধান মুখ বিরোধী দলনেতা হিসেবে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী, কাঁথির মেজবাবু। তিনি বলে দিচ্ছেন। তারপর কি বললেন? কয়েকদিন আগে দীঘাতে যে পুরীর মন্দির তৈরি হয়েছে, দীঘাতে যে পুরীর মন্দির তৈরি হয়েছে, তিনি বললেন এটা আবার কি পুরীর মন্দির? কে বলেছে? কে বলেছে পুরীর মন্দির? এটা তো মন্দিরই নয়, এটা নাকি শ্রী জগন্নাথ দেব ট্রাস্ট কালচারাল সোসাইটিতে তৈরি। অর্থাৎ রাজ্য সরকার যেহেতু কোনো মন্দির মসজিদে সরাসরি অর্থ দিতে পারেন না, সেই কারণে একটি কালচারাল ফোরাম তৈরি করে সেখানে অর্থ দিয়েছেন। সেই অর্থে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তিনি অনেক বড় বড় কথা বললেন। কি বললেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী বললেন যে পুরী থেকে মহারাজকে নিয়ে আসবেন, অদ্বৈত মহারাজকে, তিনি এসে নাকি এখানে প্রমাণ করবেন যে এটা পুরীর মন্দির না। আশ্চর্য! এখানে তো বাংলার আরেকটি প্রবাদ চলে আসে, পাগলে কিনা বলে, তারপরের অংশটা আর বললাম না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেননি পুরীর মন্দির এটা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এটা জগন্নাথ দেবের মন্দির, যেটা পুরীর আদলে তৈরি। পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির, পুরী ধামের জগন্নাথ দেবের মন্দির ঠিক যেরকম দেখতে, এটাকে সেইভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে বা সেইভাবে তৈরি করা হয়েছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তার অন্য ব্যাখ্যা করলেন। তিনি বাংলার মানুষ, বাংলায় থাকেন, তিনি বাংলার ভাবাবেগকে বোঝেন না, তিনি বাংলার ভক্তি রসকে বোঝেন না। তার কারণ যেখানে একটি অসত্য গাছের নিচে একটি কালো পাথরকে একটু সিঁদুর মাখিয়ে রেখে দিলে তার সামনে দিয়ে যারা যাতায়াত করেন মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করেন, আর যেখানে পুরীর আদলে আরেকটি মন্দির তৈরি করা হয়েছে দীঘাতে, যেখানে দীঘার পর্যটক যারা যান, যাতে আরো বেশি করে পর্যটকদের নিয়ে যাওয়া যেতে পারে, সেই কারণে যাতে পর্যটন ব্যবসার যাতে উন্নতি হয়, তিনি সে কথা ভাবলেন না। তিনি চলে গেলেন কি এটা কিসে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। আর তিনি বাংলার মানুষের সেন্টিমেন্ট ভুলে গেলেন। আটকাতে পারবেন নাকি শুভেন্দু বাবু ওই মন্দিরের মানুষের যাতায়াত? সারা কলকাতা, সারা বাংলা জুড়ে বহু জায়গায় জগন্নাথ দেবের মন্দির আছে, তারা তাদের মতো করে মন্দির বানিয়ে সেখানে জগন্নাথ দেব হিসাবে তার পূজা পাঠ করছে। রথের সময় দেখেছি প্রত্যেকটি জগন্নাথ মন্দির থেকে রথ বের হয়, জগন্নাথ দেব সেই রথে অধিষ্ঠান করেন। আর আজকে উনি বলছেন যে এটা মন্দিরই না। মানে কখন কি বলতে হয়, কি বললে ঠিক কি হয়, সেটা উনি বুঝতে পারছেন। ক্রমাগত ভুল বকে চলেছে, যে ক্রমাগত ব্যর্থতা, অবনমন এই পরিস্থিতি তৈরি করে। কারণ এই যে ক্রমাগত বলে আসছেন আমরা এলে বন্যা হবে না, এই বলে আসছেন এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, এই পুরীর এটা জগন্নাথ দেবের মন্দির নয়, তার কারণ হচ্ছে ক্রমাগত ব্যর্থতা। সাফল্য পাওয়ার জায়গায় বারবার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পিছনে কি কি কারণ, সেগুলো অন্যভাবে আলোচিত হতে পারে, অন্যভাবে বলা যেতে পারে কোথায় কোথায় ব্যর্থ। এর আগে অনেক বোমা ফাটিয়েছে, এতগুলো সিট পাবে বাংলার অ্যাসেম্বলিতে, সেগুড়ে বালি হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ক্ষমতায় আসতে দেব না, এই ক্ষমতা, এই সরকারের বয়স 3 মাস, তারপরেই সরকার পড়ে যাবে। অনেক চেষ্টা করেছেন ওনারা, পারেননি। মানুষ মেনে নেয়নি, বাংলার মানুষ তাতে রায় দেয়নি। ভোটের পরিসংখ্যানে যদি দেখেন তাহলে ভোট কিছুটা হলেও কমেছে। তারপর যদি দেখেন অনেক সময় কনস্পিরেসি থিওরিতে বাংলার তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্বকে অনেক জায়গায় গাঁথতে চেয়েছে সেন্ট্রাল এজেন্সি দিয়ে, পারেননি। নির্দিষ্ট সময়ের পর আইনের ধাপ মেনে, আইনের শর্ত মেনে তারা একে একে বেরিয়ে চলে এসছেন। আমি জানি না এরা দোষী কিনা, পরবর্তীকালে দোষী সাব্যস্ত হবেন কিনা, কিন্তু যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআইরা চার্জ ফ্রেম করতে পারছেন না, চার্জশিট দিতে পারছেন না, আমি জানি না এর পরিণতি কোথায়। কারণ এর আগে বহু নেতাকে এইভাবে কনস্পিরেসি থিওরিতে ভেতরে ঢুকিয়েছিলেন। তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি তো রয়েছেন, তার মধ্যে মদন মিত্র ছিলেন, তিনি রয়েছেন। আসলে এই ক্রমাগত যাতেই হাত দিয়েছেন সেখানেই ফেলিওর। রিসেন্ট আরেকটি ঘটনা যেটা অবনমনের আরেক ধাপ নিচে নামিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক যার চেয়ারম্যান ছিলেন শ্রী শুভেন্দু অধিকারী, দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে চালিয়েছেন। বিগত 15 বছর তার কোনো ইলেকশন হয়, মাঝে একবার সিলেকশন, তখন একবার সিলেকশন হয়েছে, তারপর আর কিন্তু ইলেকশন। ব্যাংকের পরিষেবা দিনের পর দিন খারাপ হয়েছে, ব্যাংকের ক্ষতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ব্যাংক যে পরিষেবা অন্য সময় দিয়ে এসেছেন সেই পরিষেবা ব্যাংক ব্রাঞ্চগুলো দিতে পারছিলেন। এমতো অবস্থা ইলেকশন, এবং শুভেন্দু বাবু তো এখানে খুব একটা বাংলায় বিশ্বাস করেন না। উনি চলে গেলেন দিল্লিতে, সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায়েতে সেন্ট্রাল ফোর্স নিয়ে এলেন এবং কন্টাই ব্যাংকের, কোঅপারেটিভ ব্যাংকের 5টি ভোট কেন্দ্রকে ঘোষণা করা হলো যে এখানে ভোট প্রপারলি হয় না, উপদ্রুত বলে, সেন্সিটিভ বলে। সেখানে সেন্ট্রাল ফোর্স আনা হলো। একটা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে সেন্ট্রাল ফোর্স সর্বোচ্চ ক্ষমতা দেখালেন শুভেন্দু অধিকারী, এলেন সেন্ট্রাল ফোর্স। গত 15 তারিখ ইলেকশন হয়ে গেল। আমরা যারা কলকাতার দিকে থাকি আমরা দেখলাম সেই ইলেকশন। কারণ কলকাতাতে মেন ব্রাঞ্চ, কলকাতার ব্রাঞ্চ, বড়বাজার ব্রাঞ্চ, ডানকুনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এবং বারবরিশা, এই 3টে ব্যাংক নিয়ে ইলেকশন এখানে হলো। বাকিগুলো বিভিন্ন জায়গায় হয়েছে, মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। দেখলাম নাচন কোদন সার। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের কলেজ স্ট্রিট শাখার, যেটা বড়বাজার শাখা বলা হয়, সেই কলেজ স্ট্রিট শাখার উল্টো দিকের রাস্তাতে ইলেকশন করতে বসে রয়েছেন একসময় তৃণমূল কংগ্রেসের ব্যর্থ ছাত্রনেতা আর সল্টলেকের এক কাউন্সিলর, আর বাকি গোনা 3। তারা সারাদিন বসে রইল। দিনের পর রেজাল্ট বেরোল, দিনের পর মানুষ ভোটাধিকার প্রয়োগ করলেন। দিনের পর যখন ভোটের রেজাল্ট আসতে শুরু করলো তখন তো বলার কিছুই নেই। তখন দেখা গেল, একটু রেজাল্ট যদি আপনাদের বলি তাহলে সেখানে দেখতে পাবেন। আরেকটি কথা এর সঙ্গে বলি, শুভেন্দু বাবুর নিজের গড় কনস্টিটিউয়েন্সি নন্দীগ্রাম, যেখান থেকে তিনি জিতে বিধানসভার বিরোধী দলনেতা হয়ে বসে আছেন। অনেক অপব্যাখ্যা ছিল তার, আমি জানি না সত্য না যে লোডশেডিং এমএলএ, কারণ লোডশেডিং করে তাকে নাকি জিততে হয়েছিল, এরকম বিভিন্ন মত, বিভিন্ন কথা প্রচলিত আছে। সেই নন্দীগ্রাম
সেই নন্দীগ্রামের যারা ভোটার ছিলেন, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোটার যারা নন্দীগ্রামে বাস করতেন, সেই নন্দীগ্রামের সেই ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্র ছিল ভোট গ্রহণ কেন্দ্র 10 হেরিয়া। ভোট গ্রহণ কেন্দ্র 10 হেরিয়া। সেই হেরিয়াতে নাম্বার অফ ডেলিগেট, অর্থাৎ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের যে ডেলিগেট নির্বাচন, সেখানে 14 জন প্রার্থী ছিলেন। সেই 14 জন প্রার্থীর মধ্যে 14টি কি বলবো মানে প্রার্থী ছিলেন, সেখানে হয়েছে 14-0, অর্থাৎ 14টি টিএমসি সাপোর্টেড, তৃণমূল কংগ্রেস সাপোর্টেড, বিজেপি সাপোর্টেড যারা, তারা একটি ভোটও পাননি, একটি জায়গাও পাননি, একজনও কেউ জিততে পারেনি। হেরিয়া যার ভোটাররা অধিকাংশ নন্দীগ্রামের ভোটার, মানে শুভেন্দু বাবুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ভোটার, তারা ফিরিয়ে দিলেন শুভেন্দু বাবু 14-0 রেজাল্টে। নন্দকুমার আছে 9-9 তৃণমূল, বেলদা আছে 10-10 তৃণমূল, হলদিয়া আছে 11-11টি তৃণমূল, আর একটা মঙ্গলমারো বলে একটি জায়গা 9 নম্বর ওটা ভোট গ্রহণ কেন্দ্র ছিল, সেখানে 9-9 তৃণমূল। এগরায় 11-র মধ্যে 11টি তৃণমূল, বিজেপির ঘরে কিচ্ছু যায়নি। রামনগর 11টার মধ্যে 11টি তৃণমূল। টোটাল যদি বলা হয়, সেখানে দেখা যায় যে 108টি ডেলিগেট সিটের মধ্যে 101টি দখল করেছে তৃণমূল সমর্থিত বিজেপির ভাড়ারে মাত্র 7টি। বিজেপির ভাড়ারে মাত্র 7টি। কেন এমন হলো? ফিরে আসছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন থার্ড আই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনের 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কেন এই রেজাল্ট? তার আগেই তো হয়ে গেছে বিধানসভা ইলেকশন 6-6 তৃণমূল কংগ্রেস, বিধানসভা বাই ইলেকশন 2টি সিট যা ছিল সেটিও হারিয়েছে। কেন বারবার প্রত্যাখ্যাত? কেন বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করছেন? বাংলার মানুষের কাছে তো একটা ছবি আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন যে এই সরকার বাংলাকে চালাতে পারছে। বাংলার অনেক প্রাপ্য অর্থ, বাংলার সরকারের অনেক প্রাপ্য অর্থ, সেই অর্থ কেন্দ্রীয় সরকার বরাদ্দ করছেন না, ছাড়ছেন না, বরাদ্দকৃত অর্থ দিচ্ছেন না। বাংলার মানুষ সব কিন্তু বুঝে। বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচতে জানে। বাংলার মানুষ অনুগ্রহ নয়, কারোর দানে নয়, নিজের যোগ্যতায় বাংলার মানুষ চলতে পারে। সুতরাং আপনাদের ওই মেকি ধর্মবাদ, বিশ্ব হিন্দুত্বের ঠেকা নেওয়া ধর্মবাদ বাংলার মানুষ মেনে নিতে পারে। তাই আগামী দিনে যত জায়গায় আপনারা এই ধরনের প্রচার করবেন, কথা বলবেন, তত বাংলার মানুষ আপনাদের সরিয়ে রাখবে, আপনাদের সরিয়ে দেবে। তাই যতবার বাংলার মানুষকে ডিফেম করতে আপনারা বক্তব্য রেখেছেন, আপনারা কথা বলেছেন, বাংলার মানুষ টিভির সামনে বসে শুধু আনন্দ নিয়ে এসেছে। কারণ ছবি দেখলেই বুঝতে পেরেছে যে এরা সত্য কথা বলে না, এরা মিথ্যেকে নিয়ে চলতে চায় এবং মিথ্যেকে দিয়ে সাজাতে চায়।
সুতরাং বাংলার মানুষ ফিরিয়ে দিয়েছে, যেমন বিধানসভা বাই ইলেকশনে আপনাদের ফিরিয়ে দিয়েছে। আপনারা বানভাসী মানুষদের নিয়ে কথা বলেছেন, বানভাসী মানুষরা আপনাদের সুকান্ত বাবুকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর আপনার কথায় হেসেছেন, আপনি তর্কে জড়িয়ে পড়েছেন। বানভাসী মানুষ উপদ্রুত এলাকায় গিয়ে সেখানে এমন কথা এমন বক্তব্য রেখেছেন, মানুষ সেখানে হেসেছে ওই কষ্টের মধ্যে দাঁড়িয়ে। বিশ্ব হিন্দুত্বের ধ্বজা আপনাদের হাতে, আপনারা এমন ভান করছেন যে সবটাই বোধহয় আপনারাই ঠিক করে দেবেন, কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, কে কোন মন্দিরে যাবে আর কোন মন্দিরে যাবে না। বলুন না একটু উত্তরপ্রদেশের কথা, উত্তরপ্রদেশের হিন্দু দলিত গুলোর কথা, যাদের উপর অহরহ অত্যাচার চলে যাচ্ছে দিনের উপরে। বলুন না একটু মণিপুরের কথা, আসামের কথা। আপনারা বলেন না, আপনারা বাংলার ভালো জিনিসটা দেখতে পান না, তাই বাংলার মানুষ আপনাদের চায় না। তার উদাহরণ হচ্ছে গত পরশুদিন ঘটে যাওয়া কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, যেখানে এক সময় আপনি শুভেন্দুবাবু আপনি একচ্ছত্র অধিকার চালাতেন, সেই ব্যাংকের প্রতিনিধি নির্বাচনে, ডেলিগেট নির্বাচনে আপনাদের শোচনীয় পরাজয় হয়েছে। অপরপক্ষে উঠে এসেছে কারা? অপরপক্ষে উঠে এসেছে তৃণমূল সমর্থিত প্যানেল। শুধু কন্টাই কোঅপারেটিভ নয়, তমলুক সহ বিভিন্ন জায়গায় যতগুলো কোঅপারেটিভ ইলেকশন এই কয়েকদিন আগেই ঘটে গেছে, সেখানেও শোচনীয় পরাজয় হয়েছে আপনাদের। তার কারণ আপনারা এটাই, মানুষকে এত বাজে কথা বলে, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করে। আজকে থাড়াই এইটুকু। নিশ্চিত আমি এনকে ডিজিটালের দর্শকদের বলবো, নিশ্চিত ভাববেন, দেখবেন কিভাবে হচ্ছে, আর নতুন করে খোঁজ রাখবেন আবার কোন আলটক্কা মন্তব্য, আবার কোন বাজে কথা, আবার কোন হাসির খোরাক নিয়ে আসেন আমাদের বিরোধী দলনেতা। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।